ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আপনারা প্রত্যেকেই জানেন যে 32,000 প্রাথমিকের চাকরি বাতিল মামলার শুনানি ছিল দীর্ঘ প্রায় 1 ঘন্টা 32 মিনিট 46 সেকেন্ডের। শুনানিতে যে বিষয়গুলো উঠেছে সে বিষয় সম্পর্কে আপনাদের জানাবো। আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত স্যার অনেক কিছু বলেছেন এবং প্রথম দিনে ব্যাকফুটে চলে গেলেন, এবং তার পরবর্তী যে টানা শুনানি বিষয় থেকে হবে সে বিষয় নিয়ে আলোচনা করব। মামলাকারীরা অর্থাৎ অ্যাপ্লিকেশন করে যারা এই মামলায় যুক্ত হয়েছেন তাদের অ্যাসার্টেন করতে বলা হয়েছে, এরকমই কিন্তু ভার্বাল ডিরেকশন রয়েছে মহামান্য বিচারপতিদ্বয়ের। তো গোটা বিষয় নিয়ে আমরা আসবো। একদম শুরুতেই যে বিষয় নিয়ে শুরু করবো সেটা হলো একটা বড় পুকুর, সেই পুকুরের মধ্যে কোনো না কোনোভাবে দূষণ ছড়িয়ে দেওয়া হয়েছে। তো সেই দূষণ ছড়িয়ে দেওয়ার পরে পুকুরের পুরো জল নষ্ট হয়ে গেছে। সেখান থেকেই এখন বলা হচ্ছে যারাই দূষণটা ছড়িয়েছে তারা বলছে আমরা এখান থেকে 1 ঘটি জল, 1 ঘটি পান করার মতন জল আমরা তুলে নেব, যেটা কার্যত হওয়ার সম্ভাবনা খুব কম। কেন বলছি এই কথা? কারণ রাজ্য সরকার যে ব্লান্ডার করে রেখেছে তার ইম্প্যাক্ট গোটা ভারতবর্ষে পড়েছে। 26,000 চাকরি বাতিল মামলায় যে ইম্প্যাক্ট পড়েছে তার পরবর্তী ক্ষেত্রে সেই সমস্ত অথরিটি তাদের কথায় আর সেই গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা, ভরসা নেই। যাক, একটু লেকচার দিয়ে দিলাম প্রথমে। তো যে বিচারপতিদের মনে যেটা ভাবার তারা ভেবে নিয়েছেন অলরেডি, এবং এন্টায়ার যে 1 ঘন্টা 32 মিনিট সামথিং কিছু সেকেন্ডের যে আজকে শুনানি প্রাথমিক শিক্ষা পর্ষদ তরফ থেকে কিশোর দত্ত স্যার বলেছেন, প্রথম কথা হচ্ছে তিনি ছিলেন ওই মামলাটাতে, তিনি সিঙ্গেল বেঞ্চের মামলায় ছিলেন। এখন আপনাদের শুরুতেই যে বিষয়টা বলবো, এই 1 ঘন্টা 32 মিনিটের মধ্যে প্রায় 1 ঘন্টার সময় তিনি অতিবাহিত করলেন কোথায় না, রিট অ্যাপ্লিকেশনে কি ছিল। রিট অ্যাপ্লিকেশনে ছিল মানে মামলাকারীটা কি বেসিসে মামলা করেছে, তার এগেনস্টে কি জাজমেন্ট এসে, সেটা তো একটা বেশ খানিকটা জাস্টিস গাঙ্গুলি অর্ডারটাকে অনেকটা পড়ে সেটাকেই শোনানো হয়েছে কোর্টকে। তো এন্টার 1 ঘন্টা তার পিছনে চলে গেছে। বাকি 30 মিনিটস তিনি যে সাবমিশনগুলো রেখেছে সেগুলো ছেদ যুক্তি। তার কারণ হচ্ছে আপনাদের মনে থাকবে ওএমআর শিটের মামলা, ওএমআর শিটের শান্তনু শেঠের যে ওএমআর শিটের মামলায় যখন জাস্টিস আশার মান্তা স্যার অর্ডার দিচ্ছিলেন যে এইভাবে পৃথিবীর যে কোনো প্রান্তের এজেন্সিকে দিয়ে এইভাবে প্রসিড করতে এতগুলো কোশ্চেন অ্যারাইজ করেছিল, সেই মামলায় যারা রেসপন্ডেন্ট পার্টি ছিল তারা কিন্তু সরাসরি সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে তারা ডিভিশন বেঞ্চে চলে গেছে, অর্থাৎ অ্যাপিল করে দিয়েছিল যে আমার এটা পছন্দ হচ্ছে না, এই প্রসিডিওরে সিঙ্গেল বেঞ্চের ট্রায়াল কোর্ট যেতে পারে না, তো আমি এটাকে চ্যালেঞ্জ করে চলে গেছে। এবার এই যে 32,000 মামলায় এতগুলো প্রসিডিং যখন হচ্ছিল এবং রুদ্ধদ্বার কক্ষে এই সমস্ত অর্ডারগুলো এসেছিল বা অর্ডারগুলো পরপর ধাপে ধাপে আসলো, কোনো একটা সিঙ্গেল অর্ডারকে চ্যালেঞ্জ করে সেই রেসপন্ডেন্ট প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু ডিভিশনে যায়নি, তারা কিন্তু অ্যাপিল করেনি যে না এই অর্ডারটাকে আমি চ্যালেঞ্জ করে আমি ডিভিশনে গেছি। আজকে মহামান্য বিচারপতিদ্বয় পরিষ্কারভাবে বলছেন যে এই যে কিশোর দত্ত স্যার একটা অর্ডারের কথা বলছিলেন, সেখানে তিনি বলছেন এই অর্ডার রেসপেক্টে কি কোনো অ্যাপিল হয়েছে। তো যে অ্যাপিলটা মেনে নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, একদম আলটিমেট ফাইনাল রেজাল্ট বা আউটকাম পর্যন্ত তারা ওয়েট করে গেছে, তাদের মনে হয়নি যে কোনো একটা পোর্শনকে নিয়ে এই যে রুদ্ধদ্বার কক্ষে হচ্ছে ইন্টারভিউ এগুলো নিয়ে অ্যাপিল টেস্ট হয়নি, এই সমস্ত কোনো অ্যাপিলে তারা অ্যাপিলই করেনি ডিভিশন বেঞ্চে, যেটা তাদের করা উচিত ছিল যদি তাদের রায় পছন্দ না হয় তো, এবং সেটা যে কোনো স্টেজে, যে আমার স্টেজে এটা পছন্দ হচ্ছে না। তো সেই ছেদ যুক্তিগুলো এখানে গিয়ে থাকার কথা এবং থাকেনি রীতিমতন, কারণ বিচারপতিদ্বয় এমন মন্তব্য করে দিয়েছেন আজকে, যেখানে কিন্তু তারা ওই যে ভাবনাটা 1 বালতি মানে 1 ঘটি ফ্রেশ জল তোলার কথা বললাম, যে এন্টার পুকুরটাই তো সেখানে দূষণযুক্ত হয়ে গেছে, সেখান থেকে 1 বালতি মানে 1 ঘটি পানীয় জল তুলবেটা কী করে। তো খুব মুশকিল, মানে সমাজে এই সামাজিক অবক্ষয় চলে এসছে। পশ্চিমবঙ্গের রিক্রুটমেন্টের ক্ষেত্রে লোকের ভাবনা চিন্তা পুরো পরিষ্কার, এবং সাধারণ মানুষের মতো বিচারপতি দ্বারা ভাবনা সে একই রকম থাকবে, সেটা রিফ্লেক্ট হয়েছে এই জায়গায়। যেমন মামলার অ্যাসপেক্টে আসে যাক, একাধিক সাবমিশন এখানে রাখা হয়েছে, যে লুকাস টেনি পয়েন্ট আলোচনা করেছে, কবে মামলা দায়ের হয়েছে, মামলার মানে প্লিডিং কী ছিল সে বিষয় নিয়ে আসা হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যেটা চ্যালেঞ্জ করছে কিশোর দত্ত স্যার পর্ষদের, সেটা হচ্ছে বিচারপতির এখতিয়ার কতটা, যে বিচারপতি তার ভাবনা চিন্তা থেকে কোনো একটা কিছুর মধ্যে যেতে পারেনি কিনা, যেটা কিনা পারেন, তার উত্তর হচ্ছে পারেন। বিচারপতিরা ইচ্ছা করলে তাদের পাওয়ার এক্সারসাইজ করে সমস্ত কিছুই করতে পারেন। সেই 165 এভিডেন্স অ্যাক্ট এটা আকাশ থেকে আসেনি, এটা রয়েছে রুলে, সেই রুলটাকে অ্যাপ্লাই করা হয়েছে, তার বেসিস এগুলো করা হয়েছে।
এখন অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল কি হয়নি সেই বিষয় নিয়ে তো খুব কম কথা বলতে শোনা গেল, যদিও পরের দিনে নিয়ে তার সাবমিশন আরও 1.5 ঘন্টার কথা বলেছেন, তিনি 1.5 ঘন্টার সাবমিশন রাখবেন। তো সে বিষয় নিয়ে তখন যখন বলবে আরও আমি জানি এই ক্রিটিক্যাল বিষয়টা নিয়ে এত কম সাবমিশন কেন রাখলেন, এই তো হাজার রকম জিনিস বলা যেত, গেজেটের ন্যাচারাল অ্যাবিলিটির কথা বলা আছে, সেটা নিয়ে আর্গুমেন্ট করা যেত, যে জানি সেটা তাদের ব্যাপার। তো আমার মনে হচ্ছে কোথাও গিয়ে যে যুক্তিগুলো খাড়া করা হয়েছে এবং মেন গ্রাউন্ডের থেকে সরে গিয়ে কিছু কিছু বক্তব্য রাখা হয়েছে, যেটা কিনা এখানে না বললেই পারতেন। এন্টার বিষয়গুলো কোর্টকে আবার জানানোর এবং কোর্টের তারপর যে মন্তব্য বিচারপতি করেছেন সেটা ভীষণভাবে ভাবাচ্ছে, কারণ অলরেডি তারা ভাবনা চিন্তাগুলো মাথায় রয়েছে, একটা ধারণা তৈরি হয়ে গেছে এই সমস্ত রিক্রুটমেন্টের ক্ষেত্রে। এবার এটা তো গেল মানে বাদী পক্ষের ঘটনা, মানে এরপরে যারা যে দুজন হয়তো বলার সুযোগ পাবেন ইন সার্ভিসের তরফ থেকে, তারাও যখন বলবেন তাদেরও বিভিন্ন রকম যুক্তি থাকবে। কিন্তু তারপরে হচ্ছে আসল ব্যাপারটা, যারা অলরেডি মামলাটা দায়ের করেছিলেন, যারা যোগ্য বঞ্চিত বলে যারা মামলা দায়ের করেছিলেন, তাদের পক্ষটা যখন বিবাদী পক্ষ থেকে আর্গুমেন্ট আসবে, তখন আর এতটুকু জায়গা ফাঁকা থাকবে না যেখানে কি বিচারপতিরা ভাববেন না যে এই নিয়োগে কিছু হয়নি, কারণ একাধিক এভিডেন্স রয়েছে, প্রচুর মামলা হচ্ছে, মানে প্রচুর কানেক্টেড অ্যাপ্লিকেশন এখানে হয়েছে এবং প্রচুর তথ্য এখানে দেওয়া আছে। একদম প্রথম তথ্য সেটা হচ্ছে 8 বছর ধরে ইনফরমেশন মানে রাইট টু ইনফরমেশন অ্যাক্টের ভিত্তিতে তথ্য ধামাচাপা দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এসপি অফিসার দ্বারা। 8 বছর ধরে মিথ্যা তথ্য দিয়ে গেছে, মামলাকারীতে বিভ্রান্ত করেছে। এখান থেকে স্টার্ট হবে, দেন রিজার্ভেশন টু স্টার্ট, দেন থার্ড পার্টি এজেন্সি। আর একটা খুব মোক্ষম জিনিস, এটা অনেকে জানেন না, সেটা আমি বলে দিই, সেটা হচ্ছে এই যে এসরা বাসুম, যখন মানিক ভট্টাচার্যকে কাস্টডি থেকে ডাকা হচ্ছিল, সেখানে কিশোর দত্ত স্যার একটা ভাইটাল পয়েন্ট তুলেছেন যে বিচারপতি মানিক ভট্টাচার্যকে মানে কোশ্চেন করছেন যে কোনো থার্ড পার্টি এজেন্সিকে দিয়ে এই মূল্যায়ন করা হয়েছে। তখন সেখানে উত্তর মানিক ভট্টাচার্য আমাকে রেকর্ড দেখে বলতে হবে। তখন পরের কোশ্চেনটা ইন্টারেস্টিংভাবে বিচারপতি বলছেন, এস বাসুরায় কোম্পানির নাম জানেন আপনি, যেটা কি থার্ড পার্টি এজেন্সি কাজ করেছিল? তো আপনাদের মনে থাকবে যে প্রিয়াঙ্কা নস্কর ম্যাটার এবং রাকেশ মণ্ডল ম্যাটার 5% অ্যাডিশনাল প্যানেল, মানে 100% প্যানেল, তার সাথে আরও 5% যে প্যানেল, দুটো মামলা প্যারালেলি চলছিল। রাকেশ মণ্ডল মামলায় এই তাবড় জিনিসগুলো সামনে চলে আসে যে এস বাসু কোম্পানি তারা এটা করেছে এবং ক্লাবের এই রসিদ কাটার মতন এরকমভাবে প্যানেলগুলো তৈরি করেছে। তো এই জন্য রাকেশ মণ্ডল মামলা থেকে ওই ব্যাপারটা জাসি গাঙ্গুলির মাথায় ঢুকেছিল এবং সেটাই ইমপ্লিমেন্ট করেছে প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারে। তো ধারাবাহিকভাবে একটা দুটো তো নয়, হাজারটা মামলা সিঙ্গেল বেঞ্চে ছিল, সেখান থেকে বিচারপতিরা তাদের অনেক কিছু জেনেছেন, ওই অ্যাডক কমিটিতে কাটাকাটা ছিলেন, অনেক কিছু আছে যেটা কিনা প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারে নেই অন্যান্য পেলিং। তো সেখান থেকে বিচারপতির মনোপ্রথমে তিনি করেছেন। তো সেইটা নিয়ে বিচারপতির এখতিয়ার কতটা, তারা কীভাবে বিচারপতি পাওয়ার মানে এক্সারসাইজ করবে, সেটা নিয়ে প্রশ্ন তোলা মানে তো এন্টার জুরিডিকশন নিয়ে প্রশ্ন তোলা যায়। এটা বিষয় নিয়ে তো কিশোর দত্ত স্যার বলেন। এরপর ফার্দার যে বিষয়টা আমরা আসবো সেটা হচ্ছে প্রথম দিনে খানিকটা ব্যাকফুটে মনে হলো প্রাথমিক শিক্ষা পর্ষদকে, তার কারণ সেই যে জিনিসটা যেটা আটকানোর মতন কোনো রিলেভেন্ট পয়েন্ট বা এই জাতীয় কিছু যেটাকে একদম বিচারপতিরা কনভিন্সড হবেন, সেই ব্যাপারটা এটা 1.5 ঘন্টা আর্গুমেন্টের নেই। 1.5 ঘন্টা আর্গুমেন্টে এটুকু বোঝাতেই সক্ষম হলেন না পর্ষদের আইনজীবী যে না 32,000-এর ইন্টারভিউ যথাযথভাবে হয়েছে, 32,000-এর মধ্যে দুর্নীতির অংশটা কম, যে জিনিসগুলো যেভাবে প্যানেল প্রস্তুত হয়েছে, যেভাবে ইন্টার প্রসিডিওর হয়েছে, SMS এর টেকনোলজি অ্যাপ্লাই করেছে, এগুলো কিছুই নেই, নাথিং। এগুলো এস্টাবলিশমেন্টই করা গেল না আজকে 1.5 ঘন্টা আর্গুমেন্টে। যে ছোট যুক্তিগুলো আছে সেগুলো তো বললাম, যে যদি কোনো রায়ের মধ্য মানে যে অংশটাকে নিয়ে মনে হচ্ছে এটা আমার বিপক্ষে যাচ্ছে বা এটা আমার মনের মতন হচ্ছে, সেটা নিয়ে চ্যালেঞ্জ করা যেত, বাট সেটাও করেনি। তো সেটাও করেনি, সেটাকে মেনে নিয়েছে। সেই যখন শুনানি নিয়েছে সেখানে তিনি নিজে উপস্থিত ছিলেন এবং তারপরে কি এখন এসে বিচারপতির পদক্ষেপ নিয়ে প্রস্তুত তুলছেন, যেটা কিনা কোর্ট মনে হয় না পারমিট করবে। তো এটা একটা বিষয় গেল। সেকেন্ড যেটা লেটেস্ট আপডেট, সেটা হচ্ছে টানা শুনানি করানোর ইচ্ছা প্রকাশ করেন বিচারপতি এবং 20 মে কিশোর দত্ত স্যার বা প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে কিশোর দত্ত স্যার আবার বলবেন এবং তিনি হিয়ারিং কনক্লুড করার কথা বলেছেন, যে খুব দ্রুত তিনি হিয়ারিং কনক্লুড করবেন তার পক্ষ থেকে, মানে তার সাবমিশনটা শেষ করবেন এবং তারপরে যারা ইন সার্ভিস আছে তাদের থেকে তারা চেঁচামেচি করলে দুজনের বেশি, মিনিমাম একজন, ম্যাক্সিমাম দুজন বলতে পারবেন। এবং তারপরে হচ্ছে আসল খেলা, তারপরে যারা মামলাটা দায়ের করছে তাদের পক্ষ থেকে 2-3জন বা এরকম বলতে পারে। তারপরে আরেকটা অ্যাডিশনাল যারা কানেক্টেড অ্যাপ্লিকেশন করে এখানে অ্যাডিশনাল পার্টি হয়েছে তাদের একটা টানাদিন শোনানোই হবে, একটা টানাদিন শুনবেন এমনও কথা বলেছে যে তাদের পক্ষে তাদের কানেক্টেড অ্যাপ্লিকেশনগুলোতে কী কী আছে এবং সেগুলো পরবর্তী ক্ষেত্রে অ্যালাউ করার কথা বলা হয়েছে। এবং একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা আপনাদের জানিয়ে রাখি, আজকে কিন্তু শুনানি চলাকালীন
প্রিয়াঙ্কা নস্কর প্রথমে এটা নিয়ে খুব কন্ট্রোভার্সি হচ্ছিল যে সিঙ্গেল বেঞ্চে কতজন রিট পিটিশনে ছিল, তারপরতে ফিরদৌস শামীম বাবু আর্গুমেন্ট করেন, তরুণজ্যোতি স্যার বলেন, সৌম্য স্যার বলেন, বা একাধিক ব্যক্তি বলেন, এবং পরবর্তী ক্ষেত্রে এই জায়গায় উপনীত হওয়া যায় যে এই মামলায় অর্থাৎ প্রিয়াঙ্কা নস্করদের সেম ফুটিংয়ে কতজন মামলাকারী আছে সেটা কিন্তু কোর্ট জানতে চাইছে। এর মানে কি আমি আর বিস্তারিত যাচ্ছি না, বিস্তারিত বলে বিভিন্ন গ্রুপ তৈরি হতে থাকবে, আমি আর যাচ্ছি না, শুধু এটুকুই বললাম মামলাকারীদের সংখ্যা জানতে চাইছে এবং অ্যাসার্টেন করতে বলেছে কারা কারা মামলাকারী আছে এই সেম প্রিয়াঙ্কা নস্করদের মতন ফুটিংয়ে। তো গোটা বিষয় নিয়ে আমরা অবশ্যই তরুণজ্যোতি বাবুর সাথে কথা বলবো। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।